নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপার প্রাইমারি এই নিয়োগে সংক্রান্ত বিষয়ে ম্যাট 638 ডিভিশন বেঞ্চের জাজমেন্ট চলে এসছে গত 28শে অগাস্ট। এই জাজমেন্ট কি এসছে সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমি করেছি। এখন আপার প্রাইমারি এই নিয়োগ নিয়ে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আমি আলোচনা করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কোন তিনটে গুরুত্বপূর্ণ বিষয়? প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই আপার প্রাইমারি মামলাটা কি চ্যালেঞ্জ হবে? ডিভিশন বেঞ্চে যে জাজমেন্ট দিয়েছে সেইটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নিয়োগে কি স্থগিতাদেশ আসবে? অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে ম্যাট 638 মামলায় যে নিয়োগ করার কথা বলা হয়েছে সেটার ওপরে কি সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে আসতে পারে? ৩ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 14,052 জনের যে মেরিট লিস্ট প্রকাশ করার কথা বলেছে ডিভিশন বেঞ্চ, সেখানে কি 14,052 সবার নিয়োগের কথা বলা হয়েছে? এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপার প্রাইমারির এই নিয়োগ প্রক্রিয়ার কোনো অংশ নই। আমার কোনো স্বার্থ এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত নেই। তার ফলে কারোর পক্ষে বা কারোর বিপক্ষে বলার কোনো বাধ্যবাধকতা প্রয়োজন আমার নেই। আমি এই ভিডিওতে যা ফ্যাক্টগুলো রয়েছে সেই ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব। কারোর পক্ষে কারোর বিপক্ষে এগুলো বলে আমার কোনো লাভ নেই। তার ফলে কারোর যদি বিপক্ষে যায় আপনি মনে করবেন যে সেগুলো আপনার বিরুদ্ধে ফ্যাক্ট। আমি ফ্যাক্ট দেখেই কথা বলছি এবং এই ভিডিওতে আমি কিছু সত্যি কথা বলার চেষ্টা করব, যেটা হয়তো অনেকেই বলছেন না। আমি সেগুলো কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো প্রথমেই দেখুন, এই যে আপার প্রাইমারি ম্যাট 638 এই মামলার জাজমেন্ট যেটা এসছে 28 অগাস্ট, তো এই জাজমেন্টটা কি সুপ্রিম কোর্টে যাবে চ্যালেঞ্জ হয়ে? দেখুন, এই প্রশ্নটি উত্তর কিন্তু খুব সোজা, যে অবশ্যই এই মামলাটির চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। তার কারণ এই মামলাটির জাজমেন্ট সেটা যারা পিটিশনার রয়েছে তাদের কিন্তু অনেকের খুব একটা পছন্দ হয়নি। তারা যে রিলিফগুলো চেয়েছিল সেই রিলিফগুলো কিন্তু গ্র্যান্টেড হয়নি। তার ফলে তারা তাদের যে রিলিফ সেটা গ্র্যান্টেড যখন হয়নি, তারা ডেফিনেটলি এই মামলাটিকে নিয়ে আমাদের দেশের সর্বোচ্চ অ্যাপিল আদালত, সে আদালতে যাবে এবং সেই যাওয়ার অধিকার তাদের রয়েছে। তার ফলে এইটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার এমন কিছুই নেই। সুপ্রিম কোর্টে যে কোনো মামলা চ্যালেঞ্জ হয়ে যেতেই পারে। যার মনে হবে যে এই মামলার জাজমেন্ট যেটা এসছে ডিভিশন বেঞ্চ থেকে সেটা তাদের মনঃপুত হচ্ছে না, তারা মহামান্য সুপ্রিম কোর্টে যেতেই পারেন। অতএব প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এই ম্যাট 638 যেটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এসছে সেই মামলাটা কিন্তু কেউ না কেউ চ্যালেঞ্জ করবেই এবং তারা সুপ্রিম কোর্টে যাবেই। অতএব এইটা নিয়ে কিন্তু প্রাথমিকভাবে যারা একটু চিন্তিত রয়েছেন যে মামলাটা কি চ্যালেঞ্জ হবে কি হবে না, এই ক্ষেত্রে আমি বলি যে এটা একটা সাধারণ ব্যাপার, যে কোনো রায় চ্যালেঞ্জ হওয়া। এইটা নিয়ে প্রাথমিকভাবে কোনো কিছু এমন ভেঙে পড়ার কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টে গেলে কি নিয়োগে কোনো স্টে আসবে? দেখুন, প্রাথমিকভাবে বলি যে সুপ্রিম কোর্টে কোনো মামলা কখন যায়? সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ অ্যাপিল আদালত। মনে রাখতে হবে কোনো মামলা সবসময় রিট কোর্টে ফাইল হয়। রিট কোর্ট থেকে সেকেন্ড অ্যাপিল আদালত যেটা রয়েছে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের, সেখানে যায়। তারপরে হাইয়েস্ট অথরিটি যেটা মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ অ্যাপিল আদালত, সেখানে যায়। তো এক্ষেত্রে এই মামলাটা সর্বোচ্চ অ্যাপিল আদালতে যাচ্ছে, তার মানে এই মামলার যে বিষয়বস্তু সেইটা একটা জায়গায় নির্ধারিত হয়েছে। সেইখানে কিছু পয়েন্ট পিটিশনাররা রেখেছেন, কিছু পয়েন্ট রেখেছেন যারা রেসপন্ডেন্ট রয়েছে তারা। এক্ষেত্রে যাদের অ্যাপিলগুলো বা যাদের রিলিফগুলো গ্র্যান্টেড হয়নি, যারা মনে করবে ডিপ্রাইভড, তারা সর্বোচ্চ অ্যাপিল আদালতে যেতেই পারে তাদের রিলিফগুলোকে পুনরায় চাইতে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কেউ নতুন কোনো রিলিফ কিন্তু চাইতে পারবেন না। তার মানে মহামান্য ডিভিশন বেঞ্চে আপনি যা রিলিফ চেয়েছিলেন সেই রিলিফগুলোর মধ্যে যে রিলিফগুলো আপনার গ্র্যান্ট হয়নি, আপনি মূলত সেই রিলিফগুলোকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যেতে পারবেন। যতটুকু আমার মনে হয় বা আমার আইনত জ্ঞান রয়েছে আমি সেখান থেকেই বললাম, আমি ভুলও হতে পারি। এবার পরবর্তী ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে গেলেই কি তাহলে আপার প্রাইমারি ম্যাট 638 যে জাজমেন্ট এসছে সেটার উপরে স্টে চলে আসবে? দেখুন, মোটেই এমন নয়। যে কেউ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে যে কোনো বিষয়ে যেতে পারে, কিন্তু একটা জাজমেন্টকে তার যে অপারেশনাল
যে এরিয়া সেটার উপরে স্টে ফেলতে গেলে আপনাকে দেখাতে হবে যে এই জাজমেন্টটা অ্যাজ ইট ইজ যদি বজায় থাকে তাহলে কি ডিপ্রাইভড হচ্ছেন, আপনি কোথায় ডিপ্রাইভড হচ্ছেন, বা এই জাজমেন্টটাকে যদি স্টে না ফেলা যায় তাহলে কোথায় আপনার অসুবিধা হচ্ছে, কি রাইট আপনার নষ্ট হয়ে যাচ্ছে, কোন অধিকারটা লঙ্ঘন হচ্ছে, কোন আর্টিকেলটা ধ্বংস হচ্ছে বা কোন আর্টিকেলটা মানে লঙ্ঘন করা হচ্ছে, সেইটাকে তুলে ধরতে হবে মহামান্য সুপ্রিম কোর্টে, তবেই কিন্তু স্টে আসতে পারে। এবার এই যে ম্যাট 638 মামলায়, এই মামলায় যারা পিটিশনার রয়েছেন তাদের মূলত আমরা দেখেছি তারা যে রিলিফগুলো চেয়েছিলেন সেই রিলিফগুলো গ্র্যান্টেড হয়নি, সবগুলো গ্র্যান্টেড হয়নি, একটা হয়েছে মূলত। তো এখন আমি দেখব এই ভিডিওতে যে তারা কি রিলিফ চেয়েছিলেন আলটিমেটলি। দেখুন, এক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে পিটিশনারদের যে রিলিফগুলো, সেই রিলিফগুলোর মধ্যে প্রথম যে রিলিফ তারা চেয়েছিলেন সেটা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট ওয়াজ ব্যাড। রিঅ্যাসেসমেন্ট আপনারা সকলেই জানেন, কমিশন যে 1463 জন প্রার্থীকে রিঅ্যাসেস করে বাদ দিয়েছিল মূল প্যানেল থেকে, সেই ক্ষেত্রে তারা মনে করছেন, পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবীরা এটা বলেছেন, প্রায় প্রত্যেকটা আইনজীবী, যে রিঅ্যাসেসমেন্ট এইটা করা যাবে না। এই 1463 প্রার্থীকে যে বাদ দেওয়া হয়েছিল এইটা ভুল ছিল এবং তাদের মধ্যে থেকে প্রায় সকলকেই কিন্তু যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল তাদেরকে মূল প্যানেলে ইনক্লুড করতে হবে। এইটা ছিল তাদের একটা দাবি। 2 নম্বর দাবি ছিল যে ভায়োলেশন অফ রিজার্ভেশন রুলস, অর্থাৎ যে ইউআর ক্যাটাগরি, মূলত তাদের দাবি যেটা ছিল যে ইউআর ক্যাটাগরিতে যখন ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে তখন কেন এসসি এসটি ওবিসি বা রিজার্ভড ক্যাটাগরি প্রার্থীদেরকে আনা হয়েছে, এখানে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা থাকবে, যখন ইন্টারভিউ লিস্ট তৈরি হবে তখন ফার্দার ফাইনাল স্টেজে যখন মেরিট লিস্ট তৈরি হবে তখন ইউআর ক্যাটাগরির মধ্যে রিজার্ভ ক্যাটাগরিরা আসতে পারে। তাদের দাবি ছিল দ্বিতীয় এইটা। 3 নম্বর দাবি তাদের ছিল সিট আপডেট, অর্থাৎ যে ভ্যাকান্সি টেন্টেটিভলি পাবলিশ করা হয়েছিল নোটিফিকেশনের সময়, সেই ভ্যাকান্সিটাকে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার 15 দিন আগে ফাইনাল আকারে প্রকাশ করতে হবে এবং এই ফাইনাল ভ্যাকান্সির মধ্যে ইন বিটুইন, অর্থাৎ যখন মেরিট লিস্ট মানে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে বা পাবলিশড হচ্ছে সেই 15 দিন আগে থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেই সময় অবধি যা নতুন ভ্যাকান্সি তৈরি হবে সেইটা টেন্টেটিভ ভ্যাকান্সির সাথে অ্যাড হয়ে ফাইনাল ভ্যাকান্সি তৈরি হবে এবং ফাইনাল ভ্যাকান্সির নিরিখেই কিন্তু 1:1.4 রেশিওতে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। তো এই সিট আপডেটটা জন্য তারা মূলত বলেছেন। আদার্স কিছু ইস্যু তারা তুলেছিলেন, যেমন 1:1.4 রেশিওতে ইন্টারভিউ ডাকা হয়নি। এছাড়াও কিছু পার্টিকুলার অ্যালিগেশন কিছু প্রার্থীর বিরুদ্ধে ছিল, কিছু প্রার্থী ডিপ্রাইভড হয়েছেন সেগুলো ছিল, এবং কিছু অন্যান্য ইস্যুগুলো ছিল সেগুলো নিয়েও তারা বলেছেন। মূলত এই 3টে দাবি আমরা দেখেছি গুরুত্বপূর্ণ ছিল পিটিশনারদের পক্ষ থেকে: রিঅ্যাসেসমেন্ট ওয়াজ ব্যাড, ভায়োলেশন অফ রিজার্ভেশন রুলস এবং সিট আপডেট। তো এই 3টে দাবির মধ্যে মহামান্য ডিভিশন বেঞ্চ 28শে অগস্ট যে জাজমেন্ট দিয়েছেন, কোন দাবিকে মানা হয়েছে, কোন দাবিগুলোকে মানা হয়নি, একটা দাবিকেই মানা হয়েছে, সেটা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট ওয়াজ ব্যাড। এই দাবিটাকে পিটিশনারদের মানা হয়েছে এবং যে 1463 জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে আবার ইনক্লুড করতে বলা হয়েছে এবং যে মোট 14,052 জন প্রার্থীর ইন্টারভিউয়ে নেওয়া হয়েছিল ইন্টারভিউ, সেই 14,000 সকল 52 জন প্রার্থীর সকলকেই নিয়েই মেরিট লিস্ট তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে পিটিশনারদের একটা দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট ওয়াজ ব্যাড। দ্বিতীয় যে দাবি তারা তুলেছিলেন যে ভায়োলেশন অফ রিজার্ভেশন রুলস, এইটাকে কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চ মানেনি। ডিভিশন বেঞ্চ মনে করেছে যে ইউআর ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে ওপেন ফর অল, অর্থাৎ সেটা একটা ওপেন ক্যাটাগরি, এখানে মেরিটের ভিত্তিতে লড়াই হবে, এখানে ইন্টারভিউ স্টেজ হোক বা ফাইনাল স্টেজ হোক যে কোনো প্রার্থী আসতে পারে, এই ইউআর ক্যাটাগরির মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, কোনো প্রার্থীকে বাদ দেওয়া যাবে না এই ভিত্তিতে, তার এজ, তার ক্যাটাগরি, তার ক্লাস, এরকম কোনো ভিত্তিতে করা যাবে না, এখানে লড়াই হবে শুধুমাত্র মেরিটের ভিত্তিতে, যার মেরিট থাকবে সেই ইউআর ক্যাটাগরিতে আসবে। কোনো রিজার্ভড ক্যান্ডিডেট যদি ইউআর ক্যাটাগরিতে চাকরি পায় তাহলে তাকে রিজার্ভড প্রার্থী হিসাবে ধরা হবে না, তার চাকরিটা ধরা হবে ইউআর প্রার্থী হিসাবে। তো এই হচ্ছে রিজার্ভেশন রুলস, যেটা এসএসসি ফলো করেছে সেইটাকেই কিন্তু ডিভিশন বেঞ্চ মান্যতা দিয়েছে। দ্বিতীয় নম্বর যেটা ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছে জাজমেন্টে, এটা তো মানা হয়নি। দ্বিতীয় যে সিট আপডেট নিয়ে কমিশনের বিরুদ্ধে যেটা দাবি তুলেছিল পিটিশনাররা, যে কমিশন সিট আপডেট করেনি, এক্ষেত্রে কমিশন বলেছে যেটা, যে ফিউচার ভ্যাকান্সি যেটা রয়েছে তার উপরে কিন্তু যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছেন তাদের কোনো দাবি থাকতে পারে না,
তারা এটা বলতে পারে না যে ফিউচার ভ্যাকান্সিটা আমাদেরকে দেওয়া হোক, এবং সেটা তাদের কোনো আইনত বৈধতাও নেই। এইটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন বলেছিল। সেই দাবিটাকেই কিন্তু মেনে নিয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা, যে সিট আপডেটের বিষয়টা নিয়ে পিটিশনাররা যে দাবি করছে সেটা মানা যাবে না, সিট আপডেট করা হবে না। যে ভ্যাকান্সি ডিক্লেয়ার্ড হয়েছিল 14,339, যেটাকেই ফাইনাল ভ্যাকান্সি বলে ডিক্লেয়ার করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট হবে। নতুন করে কোনো ফিউচার ভ্যাকান্সি যা ক্রিয়েট হয়েছে সেগুলো প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদের জন্য, সেগুলো রেট্রোস্পেক্টিভ ভাবে দেওয়া যাবে না। এই ছিল ডিভিশন বেঞ্চের দাবি। এবং আদার্স কিছু যে ইস্যু তোলা হয়েছিল সেগুলোকেও কিন্তু পার্টিকুলার ওয়েতে খুব ভালো করে প্রায়োরিটি জাজমেন্টে কিন্তু দেওয়া হয়নি বা আসেনি। তো এই হচ্ছে জাজমেন্ট, পিটিশনারদের দাবি এবং জাজমেন্টে কি কি মানা হয়েছে সেটা আমি আপনাদের সাথে বললাম। এবার হচ্ছে গুরুত্বপূর্ণভাবে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই জাজমেন্টে কিন্তু পরিষ্কার যেটা বলা হয়েছে যে রিঅ্যাসেসমেন্ট ব্যাড, রিজার্ভেশন রুলস ফলো হয়েছে, সিট আপডেট হবে না, এগুলো জাজমেন্টে বলা হয়েছে। এবং জাজমেন্টে আরও যেটা বলা হয়েছে যে টোটাল ভ্যাকান্সি 14,339, সেই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট হবে। যে 16,984 জন প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছিল, যার মধ্যে 14,052 জন প্রার্থী ইন্টারভিউ দিয়েছিল, তাদেরকে নিয়েই মূলত মেরিট মেরিট লিস্ট তৈরি হবে এবং তাদেরই নিয়োগ হবে। এখন এখানে একটি প্রশ্ন এসেছে যে 14,052 জনের কি সবার নিয়োগ হবে? দেখুন, আমরা যদি মহামান্য ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা দেখি, 42 নম্বর পয়েন্ট, এই 42 নম্বর পয়েন্টটা ভালো করে পড়ি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে 42 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস দেয়ার আফটার দ্য কমিশন শ্যাল হোল্ড কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ড, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অল দ্য 14,052 ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য পিটি, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট পাবলিশের 14,052 জন ক্যান্ডিডেটের প্রত্যেকের কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন দিতে হবে। এইটা কিন্তু বলছে 42 নম্বর পয়েন্টের জাজমেন্টের 47 নম্বর পাতায়। এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখুন, রেকমেন্ড অল দ্য 14,052 ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য পিটি, আপন সাচ রেকমেন্ডেশন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার শ্যাল বি ইস্যুড টু দ্য সেড ক্যান্ডিডেটস বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস দেয়ারআফটার ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে 14,052 জন প্রার্থীর সবাইকেই নাকি অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তাদেরকে রেকমেন্ডেশন করাতে হবে, এটা বলা হচ্ছে। কিন্তু লাস্টে দেখুন, এখানে বলা হচ্ছে, দেখুন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অর্থাৎ কমিশনের যে ল বা কমিশনের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু প্রত্যেককে রেকমেন্ডেশন দিতে হবে, প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এইটা কিন্তু 42 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এখন অনেকেই এটা বলছেন যে তাহলে তো 14,052 জন সবার নিয়োগের কথা বলা হয়েছে এখানে। আবার অনেকেই বলছেন যে না, এটা বলা হলেও যেহেতু ইন অ্যাকর্ডেন্স উইথ ল বলা হয়েছে, তার ফলে যারা ওয়েটিংয়ে থাকবেন তাদের মধ্যে সবাই চাকরি নাও পেতে পারেন। তো এমনটা বলা হচ্ছে। কিন্তু দেখুন, এক্ষেত্রে যেহেতু কমিশনকে এটা বলে দেওয়া হয়েছে, রেকমেন্ড অল দ্য 14,052 ক্যান্ডিডেটস who appeared in the PT. Upon such recommendation, the appointment letter shall be issued in the said candidates by the competent authority within a period of 4 weeks thereafter. অর্থাৎ এক্ষেত্রে জাজমেন্টের 42 নম্বর পাতায় এইটা কিন্তু আমরা যতটা বুঝতে পারছি, আমাদের যেটা মনে হচ্ছে যে 14,052 জন প্রার্থীকেই কিন্তু রেকমেন্ড এবং কাউন্সিল করার কথা বলা হচ্ছে। আবার নিচের দিকে বলা হচ্ছে এটা যে সেটাকে আবার আইন মেনে করতে হবে। তো কমিশন এখন এটাকে কিভাবে নেয় সেটাই দেখার। তবে যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে 14,052 জন প্রার্থীর মধ্যে অনেকেই কিন্তু আপনারা অলরেডি চাকরি পেয়ে যাবেন, বেশিরভাগই পাবেন। তবে সেটা কি সবার 14,052 জনের নিয়োগ, নাকি আইন মেনে যারা পাবেন তাদের নিয়োগ, এই বিষয়টা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। জাজমেন্ট দেখে মনে হচ্ছে সবাইকেই রেকমেন্ড করে দিতে বলা হয়েছে, সবাইকেই অ্যাপয়েন্টমেন্ট দিতে বলা হয়েছে। এখন কমিশন সেটাকে কিভাবে ব্যাখ্যা করে, কমিশন সেটা কিভাবে করায়, সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। তাহলে এই 14,052 জন প্রার্থীর রেকমেন্ডেশন, কাউন্সিলিং এগুলো করে নিয়োগ দেওয়ার কথা জাজমেন্টে এসেছে। এবার এই জাজমেন্টটা তাহলে চ্যালেঞ্জড হতে পারে কোন কোন গ্রাউন্ডে? দেখুন, এটা আপনাদেরকে আগেই আমি বললাম কিছুক্ষণ আগেই, যে পিটিশনাররা যে রিলিফ চেয়েছিল সেই রিলিফগুলোর মধ্যে কিন্তু মূলত এই দুটো রিলিফ কিন্তু ফুলফিল হয়নি। এক হচ্ছে রিজার্ভেশন অফ, যে ভায়োলেশন অফ রিজার্ভেশন রুলস, আর একটা হচ্ছে সিট আপডেট। এই দুটো বিষয়কে কিন্তু খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এখন আমাদের যে দুটো পয়েন্ট মনে হচ্ছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার জন্য, সেই দুটো পয়েন্ট কি কি? প্রথম হচ্ছে রিজার্ভেশন রুলস ভায়োলেশন এবং দ্বিতীয় হচ্ছে সিট আপডেট। এবার এই দুটো পয়েন্টের উপরে ভিত্তি করেই কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, আদার্স কিছু পয়েন্টও থাকবে নিশ্চয়। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে তাহলে তারা কি করতে পারে? যারা পিটিশনার, তারা ডেফিনেটলি একটা ইন্টারিম স্টে চাইবে। অর্থাৎ এই যে 28শে অগাস্টের যে জাজমেন্ট, তার যে অপারেশনাল স্টেজ, এই অপারেশনাল স্টেজের উপরে তারা ডেফিনেটলি একটি স্টে চাইবেন।
এবার স্টে চাওয়া মানে কিন্তু এমন নয় যে স্টে পড়ে যাওয়া। স্টে অবশ্যই তারা চাইতে পারেন, কিন্তু স্টে চাইতে গেলে তাদেরকে যে বিষয়টা দেখাতে হবে সেটা হচ্ছে এই যে ১৪,০৫২ জনের মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করতে বলা হয়েছে, এইটা নিয়োগ করলে পিটিশনারদের কি ক্ষতি হবে, তাদের কোন অধিকারটা লঙ্ঘন হবে, এইটা যতক্ষণ না তারা সুপ্রিম কোর্টে এস্টাবলিশড করতে পারবে ততক্ষণ অবধি কিন্তু ১৪,০৫২ জনের যে নিয়োগের কথা বলা হয়েছে সেইটার উপরে স্টে দেওয়া হবে না। সুপ্রিম কোর্টে একটা মামলা চ্যালেঞ্জ হয়ে গেলে কি হয়? কি হয় প্রাথমিকভাবে প্রথম স্টেজ যেটা অ্যাডমিশন স্টেজ, সেই স্টেজেই ডিসমিসড হয়ে যেতে পারে মামলাটা। অ্যাডমিশন স্টেজেই মামলাটা খারিজ করে দিতে পারে সুপ্রিম কোর্ট। ২ নম্বর হচ্ছে যে মামলাটা সুপ্রিম কোর্ট গ্রহণ করে শুনতে পারে, মামলাটা গ্রহণ করে শুনবে। ৩ নম্বর হচ্ছে মামলাটা শোনার পরে সুপ্রিম কোর্ট জাজমেন্টের অপারেশনাল অংশের উপরে একটা ইন্টারিম স্টে দিতে পারে। ৪ নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট কোনো স্টে না দিয়েই শুনতে পারে, অর্থাৎ কোনো স্টে দিল না, স্টে না দিয়েই শুনতে পারে। ৫ নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট ফাইনালি এই যে মানে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সেটাকে আপহোল্ড করতে পারে, সেটাকে মডিফাই করতে পারে, সেটাকে মানে সেট অ্যাসাইড করতে পারে। তাহলে এতগুলো পসিবিলিটি কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা চ্যালেঞ্জ হয়ে গেলে প্রত্যেকটিই কিন্তু থাকছে। অতএব এই মামলার যারা পিটিশনার, এই মামলার যারা ১৪,০৫২ প্রার্থী, তাদেরকে এই পুরো বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলাটা চ্যালেঞ্জ হলেই যে এই মামলাটা অ্যাকসেপ্ট হবে তা নয়। প্রথমত এই মামলাটা চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে ডিসমিসড হয়ে যেতে পারে, সুপ্রিম কোর্ট নাও শুনতে পারে। দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে এই মামলাটা চ্যালেঞ্জ মানে যেটা চ্যালেঞ্জ মামলা হয়ে যাবে সেটা সুপ্রিম কোর্ট শুনতে পারে, শুনবে সুপ্রিম কোর্ট হয়তো। ৩ নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট মামলাটার উপরে একটা স্টে দিতে পারে, জাজমেন্টের উপরে দিয়ে শুনতে পারে। সুপ্রিম কোর্ট কোনো স্টে না দিয়েও শুনতে পারে। সুপ্রিম কোর্ট এই মামলার উপরে সাবজেক্ট টু আউটকাম জয়নিং দিয়েও শুনতে পারে। সুপ্রিম কোর্ট ফাইনালি যখন জাজমেন্ট দেবে তখন ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা আপহোল্ড করতে পারে এবং পিটিশনারদের দাবিকে খারিজ করতে পারে। সুপ্রিম কোর্ট এই যে মানে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে মডিফাই করতে পারে কিছু, কিছু অংশকে, অথবা সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটাকে খারিজ করতে পারে। তাহলে এতগুলো পসিবিলিটি কিন্তু সুপ্রিম কোর্টে থাকছে এই মামলার উপরে। তবে আমাদের যেটা মনে হয় যে যারা ১৪,০৫২ প্রার্থী রয়েছেন, ১৪,০৫২ জন যারা প্রার্থী রয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশন, তারা ডেফিনেটলি তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটাকে অন্ততপক্ষে ১ টা বা ২ টো হিয়ারিং, যেদিনই চ্যালেঞ্জ হয়ে যাক না কেন, ১ টা বা ২ টো হিয়ারিং কিন্তু খুব ভালোভাবে তাদেরকে লড়াই করতে হবে। মূলত তাদেরকে এই বিষয়টাকে এস্টাবলিশড করতে হবে যে এই ১৪,০৫২ জন প্রার্থী যদি নিয়োগটাকে আটকানো হয় বা আটকে যায়, তাহলে কিন্তু তাদের একটা বড় অধিকার লঙ্ঘিত হবে। অন দ্য আদার হ্যান্ড, যারা মামলাটাকে চ্যালেঞ্জ করে যাবে তারা যদি স্টে চায়, তাদেরকেও এটা এস্টাবলিশড করতে হবে যে এই ১৪,০৫২ জন প্রার্থীর নিয়োগটাকে তারা যে আটকাতে চাইছে বা তারা যেটা বলতে চাইবে যে এটাকে স্টে দেওয়া হোক, এটা যদি নিয়োগটা হয়ে যায় তাহলে তাদের কি অসুবিধা হবে, এটাও তাদেরকে তুলে ধরতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই গোলমেলে। এই বিষয়গুলো নিয়ে আমি যতটা পারলাম আপনাদের সাথে আলোচনা করলাম। এবার কিছু বিষয় আপনাদের সাথে আমি এই ভিডিওতে বলবো লাস্টলি। সেটা হচ্ছে দেখুন, এক্ষেত্রে আপার প্রাইমারির এই যে নিয়োগ, এই নিয়োগের ব্যাপারে অনেকেই মানে বিষয়টা নিয়ে ২ দল আরকি, যারা পিটিশনার রয়েছেন, যারা এই মামলার রেসপন্ডেন্ট রয়েছেন, তারা অনেকের মধ্যে নিজেদের মধ্যেই লড়াই শুরু করছেন। অনেকেই নিজেদের মধ্যে ইমোশনাল হয়ে পড়ছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, নানান কিছু করছেন। তবে আমাদের যেটা মনে হয় দেখুন, বাইরে থেকে দেখে আপনাদের উভয়কেই বলব যে দেখুন, এটা একটা যুদ্ধের মতো আপার প্রাইমারির এই নিয়োগটা এই মুহূর্তে। এটা আপনারা মানুন বা না মানুন, যুদ্ধের বাদী বিবাদী ২ পক্ষ রয়েছেন। ২ পক্ষেই মধ্যেই কিন্তু লড়াই হচ্ছে। এখন এই মুহূর্তে এসে এই বিষয়টা কিন্তু আর আপনাদের মানে কোনো ইমোশনের জায়গা নেই, কোনো কিছু জায়গা নেই। পুরো বিষয়টা একটা আইনত জায়গায় চলে গেছে। আপনারা যাই লড়াই করুন না কেন, যেখানেই যান না কেন, এই বিষয়টাকে আপনাদেরকে কিন্তু আইনতভাবেই লড়াই করতে হবে। কোনো ইমোশন, কোনো দুঃখের বা কিছু জায়গা এসব নেই। কে বঞ্চিত হয়েছেন, কে হননি, সেটা কিন্তু আইনত আপনাকে গিয়ে কোর্টে এস্টাবলিশড করতে হবে। এটাই হচ্ছে পুরো বিষয়। পরিশেষে একটা বিষয় বলব যে আপার প্রাইমারির এই যে নিয়োগ প্রক্রিয়া, আমরা ব্যক্তিগতভাবে চাই এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হোক। এই নিয়োগ প্রক্রিয়ায় যারা সত্যিই ন্যায্য চাকরির দাবিদার, তারা চাকরি পাক, তাদের চাকরিটা হয়ে যাক। এই প্রক্রিয়াটা যত মানে ডিলে হবে, যত ঝুলে থাকবে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম তত সাফার করবে। অতএব এই নিয়োগ প্রক্রিয়াটা যত দ্রুত হয় তত কিন্তু আমাদের সবার পক্ষেই মঙ্গল। কিন্তু দেখুন, যেহেতু কোর্ট কেস, যেহেতু কোর্টের মামলা,
কোর্টের ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে। অতএব এক্ষেত্রে সেই বিষয়গুলোকে মেনে নিয়েই আগামী দিনে এটা যারা আপনারা পিটিশনার রয়েছেন, যারা রেসপন্ডেন্ট রয়েছেন, তাদের প্রত্যেককে এই লড়াইটা করতে হবে। সেই লড়াইটা আপনাদেরকে কোর্টে করতে হবে। ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় লড়াই করে লাভ নেই। এগুলো কোর্টে লড়াই করুন। আমি পুরো বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে বললাম যে এই মামলাটা কোন, কোন গ্রাউন্ডে চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জ হওয়ার ফলে কি, কি হতে পারে, কিভাবে কাদেরকে কেমন করে লড়া উচিত বা সেগুলো আপনারা নিজেরাই ডিসাইড করবেন এবং পুরো বিষয়গুলো নিয়ে আমি যতটা পারলাম আলোচনা করলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।